আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ অনুষ্ঠান ছিল, নিঃসন্দেহে সেই সাক্ষাৎ বা বৈঠকটির দিকে সারা দেশের রাজনৈতিক সচেতন মানুষের দৃষ্টি ছিল যে এই বৈঠকের মধ্যে দিয়ে আসলে কোন ধরনের বার্তা কে কিভাবে দিতে চায় সে সম্পর্কে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত আমরা বৈঠকে বিশ্লেষণ যাব, তবে তার আগে আপনাদেরকে কয়েকটি ছবি দেখিয়ে দিতে চাই। প্রথম ছবিটি খেয়াল করুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সাক্ষাৎ করতে গিয়েছিলেন 5 এপ্রিল। ছবিটা খেয়াল করুন। প্রধানমন্ত্রীর সরাসরি ডান পাশে বসেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এবার আরো একটি ছবি দেখুন। ভারতের সাবেক হাই কমিশনার অর্থাৎ দীনেশ ত্রিবেদী আসার আগে যিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন, প্রণয় ভার্মা, তিনিও 6 এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রণয় ভার্মাও বসেছিলেন প্রধানমন্ত্রীর ঠিক পাশাপাশি বাম পাশে। এবং এই যে সাক্ষাতের অনুষ্ঠানগুলো সবই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ঠিক একই কার্যালয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে গেলেন। ছবিটি খেয়াল করুন। তিনি কোথায় বসেছেন? প্রধানমন্ত্রীর সামনে বাম পাশে। এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন রাষ্ট্রদূত বা ভারতীয় হাই কমিশনার যেই হন না কেন, আমরা দেখেছি পিটার ডি হাস থেকে শুরু করে বা তখনকার ভারতীয় হাই কমিশনার ছিলেন প্রণয় ভার্মা, তারা পাশাপাশি বসেছেন। এই যে মার্কিন রাষ্ট্রদূত বর্তমান বা সাবেক, ভারতীয় রাষ্ট্রদূত বা হাই কমিশনার বর্তমান বা সাবেক, তাদের সবার চেয়ে নিশ্চয়ই যোগ্যতা সম্পন্ন, আরো বেশি যোগ্যতার ব্যক্তি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। তখন তিনি হচ্ছেন মন্ত্রী পদমর্যাদার, তাকে বিশেষ স্ট্যাটাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আর পিটার ডি হাস বলি, ব্রেন্ট ক্রিস্টেনসেন বলি, প্রণয় ভার্মা বলি, তারা প্রত্যেকেই হয় জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার। প্রশ্ন হচ্ছে, এটি তাহলে কিসের সিগন্যাল? এবং যে সিগন্যালটি সরকার দেওয়ার চেষ্টা করেছে যে ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই, অবশ্যই শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তাম দুনিয়ার প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই। কিন্তু যেটি বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে। দীনেশ ত্রিবেদীর যে সিটিং ব্যবস্থা, সেটির মধ্য দিয়ে কি আসলেই আমাদের দক্ষ ডিপ্লোমেসির পরিচয় ফুটে ওঠে, নাকি শুধুমাত্র দেখানোর জন্য দেখানো যে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই? কয়েকদিন আগে শেখ হাসিনা দিল্লিতে বসে ওপেন যে সংবাদ সম্মেলনে অডিওর মাধ্যমে তিনি যুক্ত হলেন, এটি তার প্রতিক্রিয়া? যদি সেটি হয়ে থাকে, সেই প্রতিক্রিয়া জানানোর তো নিশ্চয়ই অনেক ধরনের ভাষা আছে, অনেক ধরনের উপায় আছে। এভাবে কেন? এভাবে বলুন না কেন, এটি কোনো সুষ্ঠু ডিপ্লোমেসি নয়। এবং এই জায়গা থেকে যদি শুরু করি যে আসলে তাহলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে যে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি বা সাক্ষাৎ অনুষ্ঠানটি, সেটি কতটা সফল হলো? সফল তো হয়নি, বরং দু দেশের পক্ষ থেকে আমার মনে হচ্ছে আপাতত যে এক ধরনের কড়া বার্তা। সেটি কিভাবে? এবং এটুকু নিঃসন্দেহে বলা যায় যে সফল তো নয়, বরং ব্যর্থ হয়েছে। দুই দেশই শেখ হাসিনা ইস্যুতে অনড় থেকেছে। দুই দেশই ডাবল গেম খেলছে। যদি কেউ বলে থাকেন ভারত ডাবল গেম খেলছে,
বলা যায় বাংলাদেশও ডাবল গেম খেলছে। কিন্তু এই যে ডাবল গেম খেলার বিষয়টি, সেই ডাবল গেমের পক্ষে কার কতটা যুক্তি থাকতে পারে পরোক্ষভাবে, সেটি আমাদের বিবেচনার বিষয়। নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ অনুষ্ঠানটি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে প্রধান ইস্যু হয়ে উঠেছিল শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি, সেটি প্রাধান্য পেয়েছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। হয়তো দীনেশ ত্রিবেদীও এই সাক্ষাৎ অনুষ্ঠানের গতানুগতিক ধারায় তিনি বলেছেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এটাই বলার কথা। তারপর শেখ হাসিনাকে ফেরত দেবে না, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় তুলে দেওয়া হবে না, এটি ভারত বারবার বুঝিয়ে দিচ্ছে, না বোঝার কোনো কারণ নেই। এবং বিএনপিও জানে যে ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বিসর্জন দেবে না, শেখ হাসিনা ইস্যুতে কোনো ধরনের ছাড় দেবে না, তার বাক স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এবং এই যে বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, এটি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে জানিয়ে দিয়েছিলেন। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন, তখন 2024 কিংবা 2025-এর দিকে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে বৈঠক হলো মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে, সেখানে এই ইস্যুটি আবার তোলা হয়েছিল এবং এটাই মুখ্য ছিল শেখ হাসিনা ইস্যু। এবং তিনি যে কথাবার্তা বলছেন বিভিন্ন মিডিয়ায় বা অনলাইনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে, তাকে চুপ রাখতে বলা হয়েছিল ডক্টর ইউনূসের পক্ষ থেকে। কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এটি সম্ভব নয়, ভারত কারো স্বাধীনতায়, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এবং প্রত্যর্পণ চুক্তির আলোকে যে ভারত ফেরত দেবে না, সেই ক্ষেত্রে তো তাদের পক্ষে যথেষ্ট যুক্তি আছে। যেই প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে ফেরত চাইছে, সেটি ইউনূস সরকার হোক বা তারেক রহমান সরকার হোক, সেই প্রত্যর্পণ চুক্তিতে কি রয়েছে? আবারও বলি, পুরনো কথা, তার মধ্যে একটি ক্লজ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যদি কেউ কোন রাষ্ট্রে আশ্রয় নেয়, আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে বা তিনি যদি বন্দির আওতায় পড়েন, সেই বন্দির ক্ষেত্রে তার দেশে বিচার হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে, তাহলে সেই রাষ্ট্র, আশ্রয় দানকারী রাষ্ট্র, সেটি ভারত হোক বাংলাদেশ হোক, আশ্রয় দানকারী রাষ্ট্র সংশ্লিষ্ট বন্দীকে ফেরত নাও দিতে পারে। এখন ভারতের জন্য তো শেখ হাসিনা অবশ্যই দরকার, এটি ভারত বারবার প্রমাণ করে দিচ্ছে। এবং তারা মনে করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ব্যবস্থা বা যে বিচারিক প্রক্রিয়া চলছে, সেটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে, সো তারা তো দিবে না। এটি একটি ছোট্ট শিশুও বোঝে। দ্বিতীয়ত হচ্ছে যে শেখ হাসিনা তো সেখানে বন্দী হিসেবে নেই, তার স্ট্যাটাসটি কি, কোন স্ট্যাটাসে তাকে রাখা হয়েছে ভারতের সবার প্রশ্ন। ভারত স্পষ্টভাবে কিছু না বললেও বারবার তারা বলছে, স্পষ্টভাবে বলছে শেখ হাসিনা তাদের সম্মানিত অতিথি। বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে তো শেখ হাসিনাকে রেখে দেওয়া হয়েছিল, ভারতে রেখে আসা হয়েছিল, বন্দী হিসেবে তিনি যাননি, বন্দী হিসেবে তাকে আটকও করা হয়নি। তাহলে ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে কিভাবে বাংলাদেশ ফেরত চায় বা ভারতও ফেরত দিবে? এখন ভারত ডাবল গেম খেলছে, এটি সত্য কথা। তারা এইসব জায়গায় যুক্তিতে ঠিক আছে। আবার শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, বক্তব্যগুলো দিচ্ছেন, যে ইন্টারভিউগুলো দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমে, সেটি তো নিশ্চয়ই ভারত সরকারের অনুমতি ছাড়া একটি শব্দ শেখ হাসিনা বলছেন না, এটাও আমরা বুঝি। সো এক্ষেত্রে ভারতের ডাবল গেম আছে, এটা সত্য কথা। কিন্তু এদিকে বাংলাদেশের সরকারগুলো, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার, তারাও কি ডাবল গেম খেলছে না? তারা ভালো করেই জানে শেখ হাসিনাকে ফেরত দেবে না, তারপরেও প্রত্যর্পণ চুক্তির আওতায় তারা ফেরত চাচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু
ইউনূস সরকার হোক বা বিএনপি সরকার হোক, আমি ইউনূস সরকারের সময় থেকে শুরু থেকে বলে আসছি যে তারা চায় না শেখ হাসিনা ফেরত আসুক, বিএনপি সরকারও চায় না। সেটিও তো প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা ফেরত আসুক কেউ চায় না। কেন চায় না তার ব্যাখ্যাও এর আগে করেছি, যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়ে সেটি তারা সামাল দিতে পারবে না, বা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার সাহস তাদের হয়তো নেই, দূরে আছে, বাইরে আছে, এই জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা বলে এক ধরনের রাজনীতি করা হচ্ছে, সেই সুযোগটি নষ্ট হবে। ভারতের বিরুদ্ধে যেই উচ্চবাচ্য করা হচ্ছে সেটিও হারিয়ে যাবে যদি শেখ হাসিনা ফেরত আসে। সেটিও বর্তমান বাংলাদেশে যারা রাজনৈতিক মঞ্চে আছে তারা সহ সরকারে যারা আছে তারা কেউ চায় না। কিন্তু আবার বলছি যে প্রত্যক্ষ চুক্তির আওতায় ফেরত দেওয়া হোক, ওই যে জানে যে ভারত ফেরত দেবে না, এটিও ডাবল গেম। মূল কথা তো বিচার। শেখ হাসিনা যখন বলছেন যে আমি দেশে ফিরে আসতে চাই, তার জন্য ট্রাভেল পাসের ব্যবস্থা করে রাখুন, এখন থেকেই বলুন যে চলে আসো, আমরা সবকিছু রেডি রাখছি। তা তো না, তা তো করা হচ্ছে না। এদিকে এই বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের কি বললেন, যে ব্রিক্স সম্মেলনে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ভারত আমন্ত্রণ জানিয়ে রেখেছে, তিনি বললেন যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। বেশ ভালো কথা, সেটা আমরা তো আগে থেকে জানি। সেখানে ওই যে আমন্ত্রণ পত্র সেখানে অ্যাড্রেস করা হয়েছে চেয়ারম্যান বিমস্টেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। কিন্তু 23শে জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ তিনি তো বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে, তখন কেন চিঠিটা ভালো করে খেয়াল করে দেখেননি? কেন তখন এই প্রশ্নটি তোলেননি যে আমাদের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে? আর সমস্যা কি সেটি দেওয়া হলো? প্রধানমন্ত্রীকে তো এর আগে একাধিকবার দুইবারের জন্য আমন্ত্রণ দেওয়া হওয়া আছে অলরেডি। একবার প্রধানমন্ত্রী ফোন আমাদের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী ফোন দিয়ে উইশ করেছেন নির্বাচনের বিজয় লাভের পরে, এবং সব পরিবারে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। আর তারও আগে যখন শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার এলেন ওম বিড়লা, তিনিও তো আমন্ত্রণপত্র পাঠিয়ে গেছেন, দিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ব্যক্তির হাতে। যা হোক, বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর, ভারতের আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে যদি তাকে দাওয়াত না দেওয়া হয়ে থাকে, দাওয়াত দেওয়া হয়নি নিশ্চিত, ঠিক আছে, তাহলে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যে তিনি আমন্ত্রিত হলেন, বিমস্টেক যে 7 দেশের অর্থনৈতিক জোট বঙ্গোপসাগর উপকূলীয় এলাকার, সে যে বাংলাদেশ সহ ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, এই 7 রাষ্ট্রের যে জোট, সেই জোট বিমস্টেকের চেয়ারম্যান তো আমাদের প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রগুলোর কাছে আমাদের প্রধানমন্ত্রী কি জবাব দিবেন? কেন গেলেন না, কেন যাবেন না ব্রিক্স সম্মেলনে? চোখ রেখে কথা বলা হোক, আমরা সবাই চাই, আবারও বলি। কিন্তু এটি দেখাতে গিয়ে ব্যক্তিগত জায়গা থেকে হোক বা রাজনৈতিক সুবিধার জায়গা থেকে হোক, পুরো রাষ্ট্র বিপদে পড়ুক, বিড়ম্বনার শিকার হোক, নিশ্চয়ই আমরা সেটা চাইব না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের দিল্লি সফর নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে চলেছে। এক পক্ষ বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবের দিল্লি যাওয়া ঠিক হবে না, অন্য পক্ষ বলছে ওনাকে যেতেই হবে, না যে কোনো উপায় নেই। মূলত দিল্লিতে একটি সম্মেলন হচ্ছে ব্রিক্স।
তো সেই ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে স্বাগতিক দেশ হিসেবে, ভারত যেহেতু এটা আয়োজন করছে, স্বাগতিক দেশ হিসেবে জনাব তারেক রহমান সাহেবকে দাওয়াত করা হয়েছে। যারা সমালোচক, ভারতের সমালোচক, তারা প্রথমে বলার চেষ্টা করছেন যে এখানে জনাব তারেক রহমান সাহেবকে এই চিঠির মাধ্যমে অপমান করা হয়েছে। তাকে ভারত যে চিঠি লিখেছে সেই চিঠিতে একটি বারের জন্য অনারেবল প্রাইম মিনিস্টার, ইউর এক্সেলেন্সি, আপনি আসেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো না বলে তাকে যে ব্রিক্সের বর্তমান পদ পদবি অনুযায়ী তাকে সম্বোধন করা হয়েছে। তো কেন তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বলা হইল না? একটি সারা দুনিয়া কাঁপানো নির্বাচন, এবং সেই নির্বাচনে এটা ব্রুট মেজরিটি পাওয়া দল, দীর্ঘদিন যিনি লন্ডনে ছিলেন এবং সেই লন্ডন থেকে এসে যেভাবে তিনি ভিডিভিসির মতো এই দেশে সবকিছু জয় করলেন, বিজয়ী হলেন, সরকার গঠন করলেন, এবং স্বয়ং ব্রিটিশ সরকার যেখানে আশ্চর্য হয়ে গেছে যে তাদের দেশে এরকম একজন রত্ন এতদিন পড়েছিল। তো সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কোনোদিন তার সঙ্গে দেখা করেননি বা দেখা করতে যাননি, তাকে আমন্ত্রণ জানাননি। তিনি কখনো ব্রিটিশ পার্লামেন্টে গেছেন, কোনো ওই এলাকার মন্ত্রী এমপির সঙ্গে এখনো বৈঠক হয়েছে আমরা এ যাবৎকালে দেখিনি। ফলে এই যে একটা উন্নাসিক জাতি ব্রিটিশ, তারা কখনই মানুষকে সম্মান করতে জানে না। তারা তাদের দেশে যে কোনো মানুষ গেলেই মনে করে যে তারা আমাদের দেশে আসছে আশ্রয় নেওয়ার জন্য, কেনাকাটা করার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, হ্যারোসে গিয়ে দামি দামি পণ্য কেনার জন্য, ব্রিটেনের পার্লামেন্ট দেখার জন্য। কিন্তু তাদের দেশে যারা গেছেন তারাও ভবিষ্যতে ব্রিটেনের জন্য যে কোনো উপকারী যাকে বলা হয় মানুষে পরিণত হতে পারেন, এটা ব্রিটিশ জাতি কখনো মনে করে না। তাদের সেই অহমিকা বোধ, এবং সেই অহমিকতা বোধ থেকেই জনাব তারেক রহমান সাহেব বলতে গেলে পুরো লন্ডনের যে সময়টি একজন অরাজনৈতিক মানুষ সাধারণ বেশে দিনহীনভাবে ট্রাম্পে চলাচল করেছেন। তারপর কোনো প্রোটোকল ছিল না, কোনো বডিগার্ড ছিল না, একটা কেস পরে তিনি হেঁটেছেন, কেসটা নাকি ছেঁড়াও ছিল, এরকম কথাবার্তা হলো। কিন্তু সেই মানুষটি যখন 18 কোটি মানুষের অভিসংবাদিত নেতারূপে নির্বাচিত হলেন, তেমনি ব্রিটিশের মাথা খারাপ হয়ে গেল। এখানে ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন, তিনি গিয়ে সরাসরি তার সাথে দেখা করলেন, সম্মান প্রদর্শন করলেন। তো এইরকম একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার প্রধান, মানে বাংলাদেশের মতো জায়গাতে তারেক রহমান সাহেব যে চমক সৃষ্টি করেছেন, সাম্প্রতিক সময় এরকম চমক কেউ তৈরি করতে পারেনি। তো সে এরকম চমকদার একজন প্রধানমন্ত্রী যাকে পেয়ে আনোয়ার ইব্রাহিম সাহেব রীতিমতো পাগল হয়ে গেলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এবং সমস্ত প্রোটোকল ভেঙে একটি বাংলা গান দিয়ে একটা ভিডিও ক্লিপ তৈরি করলেন, আমার বন্ধু মহাজাদু জানে, হাবিব ওয়াহিদের একটা সুপার ডুপার হিট গান দিয়ে মালয়েশিয়ান সরকার সেটা তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে তারা সেটা আপলোড করে দিলেন। এটা বাংলাদেশ কখনো কল্পনা করেছে? সেখানে 82 বছরের একজন মানুষ আনোয়ার ইব্রাহিম, অত্যন্ত ত্যাগী, প্রাজ্ঞ, তার মতো মানুষ তারেক রহমান সাহেব তার চেয়ে প্রায় 20 বছরের ছোট। তো এরকম একজন মানুষকে বন্ধু হিসেবে তিনি গ্রহণ করেছেন। আমার বন্ধু মহা জাদু জানে, এ কি মুখের কথা? তারপর একই অবস্থা হয়েছে বেইজিংয়ে, যেখানে সারা পৃথিবীকে ডমিনেট করে চীনের প্রেসিডেন্ট। তিনি ডোনাল্ড ট্রাম্পকে দৌড়ের উপর রেখেছেন। রাশিয়ার প্রেসিডেন্টকে তিনি মন্ত্রমুগ্ধের মতো মোহমুক্ত রেখেছেন। সমস্ত মধ্যপ্রাচ্যে এখন বলতে গেলে সফট ইকোনমি 100% নিয়ন্ত্রণ করে চায়না। তো সেই চীনের প্রেসিডেন্ট মিস্টার শি, তিনি যেভাবে জনাব তারেক রহমান সাহেবকে সম্মান দেখিয়েছেন, তার সঙ্গে কথা বলেছেন,
হ্যান্ডশেক করেছেন, তাকে গার্ড অফ অনার দিয়েছেন। তো এর সঙ্গে যদি আপনি ব্রেক সম্মেলনে ভারতের যে চিঠি, তারেক রহমান সাহেবকে যে চিঠি দেওয়া হয়েছে এখানে অংশগ্রহণ করার জন্য, এটা রীতিমতো অবমাননাকর। কাজেই তারেক রহমান সাহেব সেখানে যেতে পারেন না, যাবেন না। এবং আমাদের মতো যারা ইউটিউব করেন, ইনফ্লুয়েন্স করেন, তারা বলছে যে না, একেবারে বাপের বেটার মতো কাজ হয়েছে, কোনো অবস্থাতে সেখানে যাওয়াটা ঠিক হবে না। অন্যদিকে ভারত, তারাও তো সারা জীবন বাংলাদেশের উপর দাদাগিরি করে আসছে সেই 1971 থেকে। তারা মনে করছে যে এই যে যুদ্ধ করেছে তারা পাকিস্তানের সঙ্গে, আর পাকিস্তানকে পরাজিত করে যে বিজয়ের যে মধুটি, হাড়িটি, এটি তারা নিজেদের দখলে না নিয়ে এটি বাংলাদেশে তারা শেখ মুজিবের হাতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দিয়েছে। এই জন্য বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তাদের একটা অহমিকা বোধ আছে, গর্ব আছে। তারা ওটা স্বীকারই করতে চায় না যে আমাদের মুক্তিযোদ্ধারা এত কাজ করেছে, আমাদের বঙ্গবন্ধু এত কাজ করেছে, আমাদের শেখ হাসিনা এত কাজ করেছে। মুক্তিযোদ্ধাদের সেই অবিস্মরণীয় অবদানকে ভারত আসলে আমরা যেভাবে মূল্যায়ন করি সেভাবে তারা আসলে মূল্যায়ন করে না। তাদের মধ্যে একটা দাদাগিরির টেন্ডেন্সি আছে, এবং এই যে ভাইরাস, দাদাগিরির যে ভাইরাস, সেই ভাইরাসটি ভারতের প্রথম শ্রেণীর পত্রপত্রিকা থেকে শুরু করে সেখানে যারা বুদ্ধিজীবী, তারা ডিপ্লোম্যাট, এমনকি বিভিন্ন সময় যারা বাংলাদেশে রাষ্ট্রদূত রূপে দায়িত্ব পালন করেছেন, তারাও কটূক্তি করছেন, রীতিমতো অবমাননাকর কথাবার্তা বলছেন, টিটকারি করছেন, ঠাট্টা করছেন, মস্কারা করছেন। তাদের বক্তব্যের মোদ্দা কথা হলো যে তারেক রহমান সাহেবকে ভারতে যেতেই হবে। কেন যেতে হবে? এই কারণে তাদের সঙ্গে আমাদের যে পানি চুক্তি আছে, গঙ্গা পানি চুক্তি, এটা শেষ হয়ে গেছে। এবং গঙ্গা পানি চুক্তি যদি নবায়ন করতে হয়, গঙ্গা থেকে পানি আনতে হয়, তাকে গঙ্গা ব্যারেজ তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভারতকে তেল দিতে হবে, তাকে দাদা মানতে হবে, এবং সেখানে নমস্য করে যেতে হবে। আর বিএনপির যারা লোকজন, তাদের বক্তব্য হলো যে গোষ্ঠী মারেই তোর সেই পানি চুক্তি। আমরা তো 96 থেকে 2001 সনে ক্ষমতা ছিলাম, তারপরে 1991 থেকে আমরা 1996 সন পর্যন্ত ক্ষমতায় ছিলাম। তো এই দুই পিরিয়ডের একটা পিরিয়ডে আমাদের তো পানি চুক্তি ছিল না। 91 থেকে 96 কোনো পানি চুক্তি ছিল না। তো তখন কি গঙ্গায় পানি আসেনি? তখন কি পদ্মা নদীতে ইলিশ তৈরি হয়নি? বরং এখন যে ইলিশ, তার চেয়ে ভালো ইলিশ তখন ছিল। এখন ইলিশ খাওয়া যায় না, ইলিশ থেকে গন্ধ আসে, বড় বড় ডিম হয়, পেটে কোনো তেল নেই, দামও অনেক বেশি। কিন্তু 91-92 সনে এই ঢাকার বাজারে ইলিশ অনেক সস্তা ছিল। তা আমাদের, তোমাদের পায়ে পড়ে এত তেল দিয়ে দরকারটা কি? আমরা কি যে করবো তোমাদেরকে তোমরা কল্পনাও করতে পারো না। আমরা এখানে তিস্তা ব্যারেজ করব, আমরা এখানে গঙ্গা ব্যারেজ করব, এবং বর্ষাকালে আমাদের যে পানি আসবে সেই পানিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে আমরা এই দেশকে রক্ষা করব। তোমাদের গঙ্গা চুক্তি নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যাব, এবং এই আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়ার ফলে কি হবে, তোমাদের 12টা বাজবে। তোমরা এই গঙ্গা চুক্তির নাম করে আমাদেরকে ঠকিয়েছো, এটা দরকারই ছিল না। এর কারণ হলো আন্তর্জাতিক নদী, সেই নদীর প্রবাহ পথে উজানে তোমরা কোনো অবস্থাতেই আমাদের সম্মতি ছাড়া বাঁধ নির্মাণ করতে পারো না। তোমরা সেই ফারাক্কা বাঁধ নির্মাণ করে এক্সক্লুসিভ দাদাগিরি করে আমাদের পুরো বাংলাদেশটাকে তোমরা শ্মশানে পরিণত করেছো, সুন্দরবনের জীব বৈচিত্র্য নষ্ট করে ফেলেছো। পুরো ভাটির অঞ্চলে পদ্মা, মেঘনা, যমুনার যে অববাহিকা, রাজশাহী থেকে শুরু করে একেবারে সেই পটুয়াখালী পর্যন্ত এই এলাকাতে যে স্যালানিটি বৃদ্ধি পেয়েছে, নদীর ভাঙ্গন হয়েছে, যে চর পড়েছে, জৈব বৈচিত্র্য নষ্ট হয়ে গেছে, হাজার হাজার পশু পাখি তারা তাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছে। কাজে আমরা তোমাদেরকে ছাড়বো না, আমরা তোমাদেরকে আন্তর্জাতিক আদালতে মামলা করবো, তোমাদেরকে নাকানি খাওয়াবো, চুবানি খাওয়াবো। এরপর তোমরা গঙ্গা চুক্তি আব্বা করে করবে। তোমরা আমাদের দেখো না, আমাদের পাকিস্তানের সঙ্গে আমাদের যে যখন সম্পর্ক ছিল, তখন আমাদেরকে তোমরা আব্বা ডাকুনি। তখন তো গঙ্গার ফারাক্কা বাঁধ পাকিস্তান জমানাতে তোমরা তৈরি করে রেখেছো, কিন্তু সেই ফারাক্কা বাঁধ তো চালু করতে সাহস পাওনি। বাংলাদেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কে কনভিন্স করে তোমরা পরীক্ষামূলক ভাবে এটা চালু করতে গিয়ে একদম পার্মানেন্টলি বাংলাদেশে বাস দিয়ে দিয়েছো। আমরা সেই কাজ করবো না। দরকার হলে এই ফারাক্কাবাদ আমরা পাকিস্তানের সহযোগিতা নিয়ে ফারাক্কাবাদ উড়িয়ে দেব, ফারাক্কাবাদই থাকবে না, ঘোড়ার ডিম যত সব। এরকম কথাবার্তা তো অনেকে বলার চেষ্টা করছেন, এরকম স্বপ্ন অনেকে দেখছেন, এবং অনেকে এও বলার চেষ্টা করছেন যে আন্তর্জাতিক আদালতে যদি এই ফারাক্কাবাদ গঙ্গার পানি চুক্তির ন্যায্য হিস্সা পালন না করা, বাংলাদেশকে কম পানি না দেওয়ার কারণে, কম পানি দেওয়ার কারণে এদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ডলার, মানে 1000 কোটি মার্কিন ডলার। এটা ভারতের কাছ থেকে আমরা শিকল দিয়ে, নাকে দড়ি দিয়ে আমরা আদায় করতে পারবো। এখনো তো পৃথিবীতে আইন আছে, কানুন আছে, ভারতে না থাকতে পারে, আমাদের দেশে তো আছে। আমাদের দেশে আইনের শাসন আছে, আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে, আমাদের দেশে জুডিশিয়ারি আছে, আমাদের দেশের জনগণের ঐক্য আছে। আমরা কথায় কথায় মানে কোটি কোটি মানুষ ভারতের বিরুদ্ধে যদি আমাদেরকে মার্চ করতে বলা হয়, সেখানে ফারাক্কা মিছিল করতে বলা হয়, আমরা না খেয়ে হলেও সেই ফারাক্কা মিছিলে অংশগ্রহণ করব। কাজে এটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকা যে যাকে বলা হয় প্রচার করছে, নেতিবাচক প্রচার করছে, সেই প্রচারে আমরা আসলে বিভ্রান্ত হব না। আমরা আমাদের মান সম্মান ঐতিহ্য নিয়ে থাকবো। আমাদের প্রধানমন্ত্রী, তাকে যদি নিতে হয় তাহলে তার শর্ত মানতে হবে, তাকে যদি নিতে হয় তার কথা মানতে হবে, তাকে যদি নিতে হয় তাহলে তাকে সম্মানিত করতে হবে। আপনি তাকে দাওয়াত করে নেবেন, নেওয়ার পরে আপনি নেওয়ার সময় এয়ারপোর্টে কি করবেন, ওখানে নিয়ে কিভাবে তাকে সম্মানিত করবেন, এই ব্যাপারে কোনো কথাবার্তা নাই। তারপরে ওখানে গিয়ে আপনি নিয়ে যদি আবার আপনি শেখ হাসিনার কথা বলেন, আওয়ামী লীগের কথা বলেন, তার উপর চাপ প্রয়োগ করেন, ভদ্রলোক মানুষ, তিনি গিয়ে সেখানে আপনাকে কি কথাবার্তা বলবে, ফলে দ্যাট শুড বি সেটেলড আর্লিয়ার এবং অন প্রায়োরিটি বেসিস। এটা না করা পর্যন্ত কোনো অবস্থাতে আমরা ভারতকে ছাড় দেবো না এবং ভারতের ভিজিটে যাব না। এই কথার প্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত মিস্টার দীনেশ ত্রিবেদী, রাষ্ট্রদূত, মাননীয় রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে এগুলো নিয়ে আসলে এত মানে পলিটিক্যাল মানুষ তো সিরিয়াসলি না বলে খুব হালকাভাবে বলেছেন যে এগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নেই। এগুলো মিস্টার নরেন্দ্র মোদী এবং জনাব তারেক রহমান সাহেব যদি মুখোমুখি বসেন তাহলে এগুলো এমনি সমাধান হবে। ভালো কথা, আমিও এগ্রি করি, আপনারাও এগ্রি করবেন, কিন্তু তার জন্য ভারত যেতে হবে কেন? জনাব নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসতে পারেন না? এখানে আসতে পারেন। অথবা এই যে সেপ্টেম্বর মাসে তিনি যখন জাতিসংঘ যাবেন জনাব তারেক রহমান সাহেব, তখন ইচ্ছা গেলে নরেন্দ্র মোদী এসে তারেক রহমান সাহেবের হোটেলে দেখা করতে পারেন, বাংলাদেশের দূতাবাসটা কার্টেসি ভিজিট করতে পারেন, অথবা অন্য কোনো তৃতীয় জায়গাতে গিয়ে যার যার সম্মান রক্ষা করে সেখানে একটা বৈঠক হতে পারে। কিন্তু একেবারে তারেক রহমান সাহেবকে ওখানে ব্রিক্সের সম্মেলনে গিয়ে তাদের হুকুম মেনে তাদেরকে তোয়াজ তদবির করে তারপরে সেখানে যেতে হবে, এইরকম বিপদে তো বাংলাদেশ এখনো পড়েনি। যেখানে ইনু সাহেবের মতো একজন নন পলিটিক্যাল মানুষ, যার কোনো দল নাই, সংগঠন নাই, ওইভাবে জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী নাই, সেখানে প্রায় 5 কোটি মানুষ বাংলাদেশে বিএনপি করে। সেই 5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা আর 18 কোটি মানুষের জাতীয় নেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আলহাজ তারেক রহমান সাহেব, তাকে ভারত কোনো অবস্থাতে জিম্মি করতে পারবেন না। তার সঙ্গে জনগণ আছেন, দেশ আছে, জাতি আছে, কাল আছে, তাদের এই দেশের বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক থেকে শুরু করে সবাই। আপনি চিন্তা করেন কতটা ভালোবাসা থাকলে তারা জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করেন, দুপুরে একসাথে লাঞ্চ করেন, 150 টাকার ডিম ভাজি বা ডিম ভুনা, ভাত, ডাল এগুলো খেয়ে এসে তারা একবারও উফ শব্দ করেন না এবং বলেন অমৃত খেয়ে আসলাম। এটা কি নরেন্দ্র মোদী পারবে? নরেন্দ্র মোদী যদি এরকম দেশের সেই ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদক, দ্য হিন্দুর সম্পাদক, দ্য টেলিগ্রাফের সম্পাদক, আনন্দবাজারের সম্পাদক, তাদেরকে দাওয়াত করে এভাবে আলু ভর্তা ডিম ভাজি খাওয়ান, তার পরের দিন দেখবেন যে নরেন্দ্র মোদীর চাকরি নট হয়ে যাবে। তো কাজেই
এই যে এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক এবং তারেক রহমান সাহেবের ভারত যাওয়া নিয়ে যা কিছু হচ্ছে, তাকে নেওয়ার জন্য ভারত যে কাজগুলো করছে, এটা কি ভারত সঠিক করছে নাকি আমরা সঠিক করছি, এই বিবেচনার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।